কোটা আন্দোলন যখন সরকার পতনের আন্দোলনের রূপ নিল, মনে আছে আপনাদের শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা কি বলতেন? এটা জামাত শিবিরের আন্দোলন। তারা কিন্তু এটা বলেননি যে বিএনপি কিংবা বাম কিংবা গণ অধিকার পরিষদের আন্দোলন। মন্ত্রী এমপি থেকে শুরু করে সবার একটাই কথা, কোটা আন্দোলনের নামে সরকার পতনের গভীর ষড়যন্ত্র করছে জামাত শিবির। আর তাই জামাত শিবিরকে নিয়েই শেষ গেমটা খেলতে চাইছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তড়িঘড়ি করে আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছিল জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে। কিন্তু এই সিদ্ধান্ত যে বুমিরাং হয়ে হাসিনাকে এই দেশ ছাড়া করবে, তা তিনি আন্দাজি করতে পারেন নাই। হয়েছেও তাই। জামাত শিবির হাসিনার খেলার ভিতর ঢুকেই তাকে ছক্কা মেরে মাঠের বাইরে বের করে দিয়েছে। জামাত এবং শিবির মিলেই যে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে, এটা হাসিনা বুঝলেও বোঝে না বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার আর সুশীলরা। হয়তো বুঝলেও তারা স্বীকার করতে চায় না, কারণ তাতে ক্রেডিটের রাজনীতি আর থাকে না। কিন্তু সত্যকে তো আর বালি চাপা দিয়ে রাখা যায় না, সত্য সত্যই। তাই 5 আগস্টের পর যখন একে একে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের পরিচয় প্রকাশ পেতে শুরু করলো, তখন দেখা গেল 156 জনের 108 জনই শিবির। সমন্বয়ক সাদিক কায়েম, ফরহাদরা শুধু শিবির নয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিটের সভাপতি, সেক্রেটারি। জামাতের কথা আর কি বলার অপেক্ষা রাখে? মনে আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5 আগস্ট তার সংবাদ সম্মেলনে প্রথম নামটা উচ্চারণ করেছেন কোন রাজনৈতিক দলের? জামাত এবং জামাতের আমিরের। সুতরাং আর্মি চিফও জানতেন এই মুহূর্তে দেশের পরিস্থিতি অনুকূল রাখতে পারে একমাত্র জামাত শিবির। 5 আগস্টের পর তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলা হতো জামাতি সরকার। ভারতও তাই বলতো, মোদিও তাই বলতো। এমনকি ভারতের মিডিয়াও এভাবেই প্রচার করতো যে এই সরকার জামাত শিবিরের সরকার। তখন সরকার নিজেও জামাতের পরামর্শেই দেশ চালানো শুরু করেছিল। সে অনুযায়ী এই সরকারকে বিব্রত করতে যখন দেশের বড় বড় রাজনৈতিক দল, এমনকি ভারতও ষড়যন্ত্র শুরু করলো, তখনও সরকারের পাশে অসীম সাহস নিয়ে দাঁড়িয়েছে জামাত আর শিবিরের লোকেরাই। এখনও এই সরকারকে 5 বছরের জন্য ক্যাম্পেইন চালাচ্ছে যারা, তাদের বেশিরভাগই কিন্তু জামাত শিবির। কিন্তু সরকারের হঠাৎ কি ভীমরতি হলো কে জানে। তারা কেমন যেন জামাত বিরোধী হতে শুরু করলেন। এমনকি উপদেষ্টারাও সরাসরি জামাতের বিপক্ষে কথা বলতে শুরু করলো। তাদের আচরণে মনে হচ্ছে এখন তাদের পায়ের তলার মাটি অনেক শক্ত। তাদের কাজেই তারা এসবের প্রমাণ দিচ্ছেন। সরকার যখন 33টা মামলার আসামি নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে খালাস করে দিচ্ছে, কিংবা ঢাকার টপ টেরর সুইডেন আসলাম ইমনরাও যখন জেল জীবন ছেড়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখনই কিনা শেখ হাসিনা আমলের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ধুকে ধুকে মরছেন এটিএম আজহার। সরকার পতনের 8 মাস পরেও তার মুক্তি মিলছে না সহসাই। 12টা বছর স্বৈরাচারের জাতাকলে পিষ্ট জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারের পরিবারের সাথে কি তার এক রাত কাটানোর ইচ্ছা করে না? তার মনে চায় না নিজ এলাকার কোনো একটা মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করতে? কেন বারবার তাকে আইনের ফাঁকে ফেলে সুকৌশলে জেলেই রাখা হচ্ছে? আইন, সংবিধান এসব কি খালেদা জিয়ার নাইকো মামলা, তারেক রহমানের গ্রেনেড মামলার ক্ষেত্রে শিথিল ছিল? নাকি হাসিনা শুধু বিএনপির বিরুদ্ধেই তার আদালতের অবৈধ ব্যবহার করেছেন, জামাতের ক্ষেত্রে করেন নাই? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, নিজামী সহ যুদ্ধাপরাধের অপরাধে যাদের বিচার করা হয়েছে, তাহলে কি সেই বিচার আপনারা মেনে নিচ্ছেন? সেই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে যিনি বলেছিলেন সরকার আমাদের কাছে একটি রায় চায়, সেটা যেভাবেই হোক, তাহলে তাদের দেয়া রায়কে কেন অবৈধ ঘোষণা করা হচ্ছে না? নাকি হাসিনার মতো আপনারাও মনে করেন এটিএম আজহার একজন মানবতা বিরোধী অপরাধী? আচ্ছা, শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক যে অভিযোগ করেছেন আপনারা হাসিনা আমলে দায়ের করা তাদের 11,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছেন না, সেটা কি সত্যি নয়? কেন সাপলুডু খেলছেন শিবিরের সাথে? জানেন না এই খেলার পরিণতি কি? হাসিনাকে দেখে শেখেন না? নাকি ইতিহাসের সত্যি এটাই যে কেউ ইতিহাস থেকে শিক্ষাই নেয় না? আপনারাও কি সেই পথে হাঁটছেন? হাসিনার পতন আন্দোলনে যা কিছু হয়েছে সব বিপ্লবেরই অংশ। বিপ্লবে কোনো আইন কানুন দেখা হয় না, এখানে হয় মারো নইলে মরো। তাহলে এই বিপ্লবের পক্ষের শক্তি তথা বিজয়ী শক্তির নায়কদের সাথে এমন তালবাহনা করছেন কেন? কলেজ ছাত্র ফাইয়াজ কেন জামিন পাচ্ছে না? আইন উপদেষ্টা মিডিয়ায় কেন বলছেন এটা আসলে আইনের ব্যাপার, পুলিশের ব্যাপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার? কানাডার হাইকোর্ট দেখান। কেন দেখাচ্ছেন? হাসিনার পতন না হইলে এই ফাইয়াজরে কিন্তু জীবিত রাখা হইতো না। আপনারা তো ঠিকই আরামায়েশে থাকতেন, কিন্তু ফাইয়াজের পরিবার ছেলে হারানোর শোক নিয়েই আজীবন কাটাত। সবার জামিন হয়, ফাইয়াজের কেন জামিন হয় না? ও শিবির বলে। সব বাদ দেন, জামাতের নিবন্ধন আর মার্কা ফেরত দিচ্ছেন না কেন? কোন আইনের ভয় দেখান? জামাতকে কি ভোট করতে দিবেন না? আগামী নির্বাচনে জামাত মার্কা নিয়ে দাঁড়াবে না? নাকি হাসিনার মতো আপনারাও তাদের সন্ত্রাসী কিংবা যুদ্ধাপরাধীর দল হিসেবেই দেখেন?
যদি না দেখেন তাইলে মার্কা ফেরত দেন, আজহারের মুক্তি দেন, শিবিরের মামলা উইথড্র করেন, ফাইয়াজের অব্যাহতি দেন। কি দিবেন? দর্শক, জামাতের সাথে সরকার কেন এমন চুল পুলিশ খেলছে? তারা আসলে চায় কি? এখানে কি প্রথম আলো সহ ভারতের চক্রান্ত আছে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।